141 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে 1, 2 এবং 3 দাগের সমাধানগুলো আলোচনা করব। সঠিক উত্তর নির্বাচনের 1 নম্বর প্রশ্নে বলেছে, কোনো যৌথ ব্যবসায় অংশীদারি এ, বি ও সি কিছু মূলধন বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত T1, T2, T3 হয় এবং বছরের শেষে লভ্যাংশের পরিমাণ A1:A2:A3 হয়, তবে তাদের মূলধনের অনুপাত কত হবে? আমরা এখানে ধরে নিচ্ছি এ এর মূলধন পি, বি এর মূলধন কিউ এবং সি এর মূলধন যদি আর হয় এবং বার্ষিক সুদের হার যদি 8% হয়, তাহলে লিখতে পারি P×T1/R/100 = যেখান থেকে পি এর মান কী হবে? A1/T1 × 100/R। অপরদিকে লিখতে পারি Q×T2 × R/100 = A2, যেখানে কিউ কী হবে? A2/T2 × 100/R। এবং সি এর ক্ষেত্রে কি লিখতে পারি? R×T3 × R/100 = A3, যেখানে আর এর মান কী হবে? A3/T3 × 100/R। এবার যেহেতু আমরা পি, কিউ এবং আরকে মূলধন ধরেছি তিনজনের, সেক্ষেত্রে P/Q/R অর্থাৎ এ, বি এবং সি এর মূলধনের অনুপাত কী হবে? দেখো, প্রত্যেকের কাছে কি 100/R 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 আছে, সেক্ষেত্রে তিনজনের কাছ থেকে 100/R যদি আমরা সরিয়ে দিই, তাহলে অনুপাতটা হবে A1/T1 = A2/T2 = A3/T3। সেক্ষেত্রে অপশান হবে আমাদের এ নাম্বার। 2 নম্বরে বলেছে X 12, Y 27 ক্রমিক সমানুপাতি, যেখানে X এবং Y >0 হলে X - Y এর মান কত হবে? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু সংখ্যা চারটি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ আমরা এইভাবে লিখব। আমি কি করলাম, শেষের 3টে সংখ্যা নিয়ে নিলাম, নিয়ে সেখানে লিখব হচ্ছে 12:Y = Y/27 বা 12/Y = Y/27। এটা আমরা লিখতে পারি। আমরা সরাসরিও লিখতে পারি যে Y² = 12 × 27। সেক্ষেত্রে Y এর মানটা কী হবে? √12 × 27, যেখানে Y = কী হবে? এটা পুরোটা ভাঙালে আমরা এইভাবে লিখতে পারি 12কে 3 × 2 × 2 এবং 27কে লিখতে পারি 3 × 3 × 3। অর্থাৎ Y এর মান কী হবে? 4টে 3 থেকে 2টো 3 আসবে এবং 2টো 4 থেকে 1টা 4 আসবে, রুটটা উঠে গেল। সেক্ষেত্রে Y এর মান হচ্ছে 18। যেহেতু আমরা Y এর মান 18 পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা এখন X এর মানটা বের করব। তাহলে আমরা লিখব X/12 = 12/18 বা X/12 = 12/18 বা X কী হবে? 12 × 12/18। এবার আমরা 18 এবং 12কে কাটলে 6 দিয়ে যদি কাটি, তাহলে নিচে 3 হবে, এখানে হবে 2, 3 দিয়ে 12কে কাটলে 4 হবে, অর্থাৎ 4 × 8 হচ্ছে X এর মান। তাহলে X এর মান পেলাম 8 এবং Y এর মান পেলাম আমরা 18। তাহলে X - Y কী হবে? 8 - 18 মান হচ্ছে -10, যেখানে অপশন হবে আমাদের এ নাম্বার। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের যদি AB = AD এবং কোণ ABD = 30° হয়, তবে কোণ BCD এর মান কত হবে? তাহলে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে বলেছে ABD 30° এবং AD সমান। সেক্ষেত্রে যদি দুটো বাহু সমান হয়, তাহলে কোণ বি এবং কোণ ডিটা সমান হবে, অর্থাৎ এটা 30° হলো, এটা 30°। তাহলে আমাদের এই কোণটা কত হবে? 180 থেকে এই দুটো কোণ বাদ দিব, অর্থাৎ 180 - 30 + 30 অর্থাৎ 60° বাদ দিলে 120° হবে। তাহলে এটা 120 হলে এটা, তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে এটা বাদ দিতে হবে, অর্থাৎ এটা হবে 60°। তাহলে আমরা কোণ BCD এর মান পাবো 60°। অপশান হবে আমাদের সি নাম্বার। 4 নম্বরে কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তবে অর্ধগোলকটির ব্যাস কত হবে? অর্ধগোলকের আয়তনের সূত্র কী হবে? 2/3 πr³ এবং সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সেক্ষেত্রে হবে 3πr², যেখানে আমরা আরকে ধরেছি হচ্ছে গোলকটির ব্যাসার্ধ। তাহলে এখানে πr² যদি সরে যায়, তাহলে 2/3 × R = 3 হবে, বা আর এর মান কী হবে? 3 × 3/2 হয়ে যাবে। তাহলে এখানে যদি আর এর মান এটা হয়, তাহলে 2r এর মান কত হবে? 2r হচ্ছে ব্যাস, আর হচ্ছে ব্যাসার্ধ, সেক্ষেত্রে 2r = কী হবে? 9। এখানে 3 আর 3 গুণ করলে 9, তাহলে 9/2 × 2 হয়ে যাবে, 2 কেটে গেলে 2r এর মান হচ্ছে 9। অপশানে আমরা পাবো কত? সি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? আমরা ধরে নিচ্ছি এখানে ABটা হচ্ছে পোস্ট এবং BC হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য।
সেক্ষেত্রে যদি আমরা ছায়াটা পোস্টের দৈর্ঘ্য এক্স ধরি তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে x√3, আর এখানে উন্নতিকোণ ধরে নিচ্ছি আমরা থিটা। তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইকুয়ালস টু এ বি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি, বা টেন থিটা ইকুয়ালস টু হবে এক্স বাই x√3, এক্স কেটে গেলে 1/√3 হবে, যেখানে টেন থিটা ইকুয়ালস টু 10/30 হয়ে যাবে 1/√3 এর মান, অর্থাৎ থিটা হবে কত 30 ডিগ্রি। অপশান হবে আমাদের এ নাম্বার। এটা তাহলে সূর্যের উন্নতিকোণ কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি। 6 নম্বরে বলেছে x1 x2 x3 ক্রমিক পর্যায়ে চলবে x10 রাশিগুলির গড় 20 হলে x1 + 4 x2 + 4 x3 + 4 আপ টু x10 + 4 রাশিগুলির গড় কত হবে। যেহেতু গড় দেখো প্রত্যেকটির সঙ্গে 4 করে যোগ করা আছে, সেক্ষেত্রে গড়ের মানটা আমাদের 4 যোগ হবে অর্থাৎ 24 হবে। সেক্ষেত্রে অপশান হবে আমাদের বি নাম্বার। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 5% সুদের হার যে টাকার মাসিক সুদ 1 টাকা হয় তা হলো ড্যাশ টাকা, অর্থাৎ এখানে আমাদের আসলটাকে বের করতে হবে। আসলকে যদি আমরা পি ধরি তাহলে লিখতে পারি পি ইন্টু 1/12 ইন্টু 5/100 ইকুয়ালস টু 1। 5 দিয়ে 100 কাটলে এখানে 20 হবে, অর্থাৎ 1/12 এবং 1/20 গুণ করলে হচ্ছে 1/240 হয়ে যাবে। সেক্ষেত্রে পি ইন্টু 1/240 ইকুয়ালস টু 1, যেখানে পি এর মান হবে 240। তাহলে উত্তরটা হবে আমাদের কত 240 টাকা। 2 নম্বরে বলেছে a ইকুয়ালস টু 4/5 ইন্টু বি ইকুয়ালস টু 5/b ইন্টু সি হলে a ইস টু বি ইস টু সি এর মান কত হবে। তাহলে আমরা লিখব a ইকুয়ালস টু 4/5 ইন্টু বি, বা a/b ইকুয়ালস টু 4/5, যেখানে a ইস টু b হবে 4/5। আবার আমরা লিখতে পারি 4/b/5 ইকুয়ালস টু 5c/4। তাহলে b/c ইকুয়ালস টু কী হবে, b/c হয়ে যাবে আমাদের কোনাকুনি গুণ করলে 5×5 = 25/4 = 16, অর্থাৎ b ইস টু c হবে কি 25:16। তাহলে এখান থেকে আমরা এবার a ইস টু b ইস টু c এর মান বের করে নেব। তাহলে a ইস টু b ইস টু c এর মান কী হবে 4×25 = 100 ইস টু 5×25 = 125 ইস টু 5×16 = 80। এবার আমরা 5 দিয়ে সবগুলোকে যদি ভাগ করি তাহলে 20 ইস টু 25 ইস টু 16, এটাই হবে আমাদের a ইস টু b ইস টু c এর মান। 3 নম্বরে বলেছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ, তাহলে অর্ধবৃত্ত যদি হয় এটা, তাহলে অর্ধবৃত্ত যদি হয় তার কোণ কেন্দ্রস্থ কোণ কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণ কত হবে 90 ডিগ্রি, এই কোণটা। এবার আমাদের যেহেতু অর্ধবৃত্ত অপেক্ষা এখানে ক্ষুদ্রতর কোণ লাগবে, তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর কোণ আমাদের কোণটা হচ্ছে বি ও সি। তাহলে কেন্দ্রস্থ কোণটা কত হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 180 ডিগ্রি থেকে যদি বড় কেন্দ্রস্থ কোণ হয় তাহলে পরিধিস্থ কোণটা কত হবে 90 ডিগ্রি থেকে বেশি হবে, আর 90 ডিগ্রি থেকে বেশি হওয়া মানে হচ্ছে কোণটা স্থূলকোণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে হবে শূন্যস্থানের স্থূলকোণ। 4 নম্বরে বলেছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান হচ্ছে 57.2958 ডিগ্রি প্রায়। 5 নম্বরে বলেছে একই ব্যাসার্ধ ও একই উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন আমরা কি জানি πr² h ইস টু, আর শঙ্কুর আয়তন 1/3 πr² h। তাহলে পাই সরে গেলে এখানে r² ইন্টু চোঙের উচ্চতা কত 2r হবে, সেক্ষেত্রে r² ইন্টু 2r ইস টু এখানে 1/3 ইন্টু r² ইন্টু h হবে এখানে 2r, তাহলে এখানে লিখব 2r। এবার দেখো 2r³ ইস টু কী হবে এখানে 2r³/3, r³ সরে গেলে এখানে কী দাঁড়াবে উভয় পদকে যদি আমরা 3 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 3:2 হয়ে যাবে, অর্থাৎ 3:1 হয়ে যাবে আমরা এটাকে ছোটো করলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি চোঙের আয়তন এবং লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে কত 3:1। 6 নম্বরে বলেছে 2, 4, 6, 8, 10 ও 5, 2, 4, 6, 8, 10 এই 5টি সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সংখ্যাগুলির গড় হ্রাস পাবে। তাহলে প্রথম যে 5টি সংখ্যা রয়েছে তার গড় কত হবে, সংখ্যাগুলোর সমষ্টিকে 5 দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে 30/5 হবে, সংখ্যাগুলো যোগ করলে 5 দিয়ে কাটলে 6 হবে। এবার তার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করে দিই অর্থাৎ 30 যোগ 0 মানে হচ্ছে 30, তাহলে 30কে এবার সংখ্যা হয়ে গেল 6টি, 6 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে দেখো গড় হ্রাস পাচ্ছে কত 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে আমরা লিখব শূন্যস্থানে 1। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা বলেছে কিছু টাকা 8% হারে চক্রবৃদ্ধি সুদে n বছরে সবৃদ্ধিমূল x টাকা হলে অর্থের পরিমাণ কত, অর্থাৎ এখানে আমাদের আসলটা বের করতে হবে। তাহলে আসলটাকে p ধরে আমরা লিখতে পারি p ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু x, যেখানে p এর মান কী হবে x/1 + r/100 টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতিটি সত্য।
নম্বর প্রশ্নটা বলেছে -2 -√3 এর অনুবন্ধী করণীয়টি হলো 2 + √3। না, এটা হবে -2 এখানে +√3, এখানে -2 হতে হবে, সেক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। 3 নম্বরে বলেছে একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শক অপর একটি স্পর্শকের যে অংশে ছিন্ন করে তা বৃত্তটি কেন্দ্রের সমকোণ উৎপন্ন করে। এটা ঠিক। এখানে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শক। এবার তৃতীয় স্পর্শক যদি আমরা এখানে আঁকি, তাকে যে বিন্দুতে ছেদ করবে, এখানে যদি এই বিন্দুটাতে ছেদ করেছে আর এখানে দেখো এই বিন্দুটাতে ছেদ করেছে, তাহলে এটা সমকোণ হচ্ছে, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। 4 নম্বরে বলেছে যদি 0 ডিগ্রি <= আলফা <= 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে 2। তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার আমরা নিয়ে নিলাম, সেখান থেকে আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় সূত্র হচ্ছে কি a - b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমরা লিখবো সেক আলফা প্লাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, সেক্ষেত্রে আমরা এই যে অংশটাকে লিখবো হচ্ছে 0। আর এখানে সেক থিটা মানে 1/cos θ, তাহলে 2 ইন্টু 1/cos θ ইন্টু cos θ, cos θ কেটে গেলে 2 ইন্টু 1 অর্থাৎ 2, তাহলে 0 + 2 মানে হচ্ছে 2, তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। 6 নম্বরে বলেছে 30 মিটার ইন্টু 24 মিটার ইন্টু 18 মিটার মাপের একটি ঘরের মধ্যে বৃহত্তম মাপের যে দণ্ড রাখা যাবে তাদের দৈর্ঘ্য 30 মিটার হবে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা দেওয়া আছে, তাহলে সেই ঘরটিতে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী জানি আমরা, √ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা লিখে দেবো 30 × 24 × 18। তাহলে এটাকে আমরা ভাঙলে এইভাবে লিখতে পারি, 30কে ভাঙলে 3 × 2 × 5, এবং 24কে লিখতে পারি হচ্ছে 2 × 2 × 2 × 3, এবং 18কে লিখতে পারি 2 × 3 × 3। এবার এখানে 4টি 2 থেকে আমাদের 2টো 2 আসবে, এবং 4টা 3 থেকে 2টো 3 আসবে, আর আমাদের একটা 2 এবং একটা 5 থেকে যাবে। তাহলে রুট আকারে লিখে দেবো 2 × 5, সেক্ষেত্রে আমাদের কত হবে 36 √10, কিন্তু আমাদের বলেছে কত 30, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা। কারণ দৈর্ঘ্য সবচেয়ে বড় যে দৈর্ঘ্যটা রাখতে পারবে সেটা হচ্ছে 30 মিটার বলেছে প্রশ্নে, কিন্তু আমরা দেখতে পেলাম কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে 36 √10, তাহলে এটা আমাদের মিলছে না, অতএব বিবৃতিটি মিথ্যায় ধরে নেব। 6 নম্বর বলেছে কোনো রাশি তথ্যের সংখ্যাগুরু মান থাকলে তার কেবলমাত্র একটি হবে। না, সংখ্যাগুরু মান হচ্ছে সব থেকে বেশি সংখ্যক যে সংখ্যাটা থাকবে সেটাই হবে, কিন্তু এখানে বলেছে একটি মাত্র হবে, সেক্ষেত্রে বিবৃতিটা হচ্ছে আমাদের মিথ্যা।